আসলে খামার গরুর নেশা আসলে ভয়ঙ্কর একটা নেশা। পৃথিবীতে আর কোনো নেশা আছে কিনা জানি না, এর চেয়ে ভয়ঙ্কর নেশা। তো এই নেশায় পড়ে আমরা যে গরুর খামার করছি, করার পরে আমরা যেভাবে লস খাচ্ছি প্রতি বছর, আপনারা দেখতেছেন, আপনারা প্রতি বছরই আসেন আমার খামারে। তা আসার পরে দেখতেছেন কি 4 বছর 5 বছরের গরু আমাদের কাছে পড়ে আছে। এই অবস্থায় আমাদের যখন বাংলাদেশের খামারিরা যখন এই অবস্থার মধ্যে, সেই অবস্থার মধ্যে আবার বিদেশ থেকে গোশ আমদানি করার কথা শুনতেছি। যদি সত্যিকারই বিদেশ থেকে গোশ আমদানি করা হয়, তাহলে আমাদের অবস্থা আরো কোথায় যায় দাঁড়াবে জানি না। তবে আমি মনে করি যে খামারিদের মানে ভবিষ্যৎ একবারে অনিশ্চিত, এবং খামারিরা হয়তোবা বাংলাদেশ থেকে আর খামারিরা হয়তোবা শখে বলেন আর বাণিজ্যিকভাবে বলেন আর যেভাবে বলেন হয়তোবা আর খামার কেউ করবে না। সরকারি অনুদানের কথা আমরা শুনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখেও আমি শুনছি আর কি, নিজে কানে শোনা, যে উনি বলছে যে যারা গৃহপালিত পশু পালবে তাদেরকেও আমরা হইলেও সহযোগিতা করব। কিন্তু আসলে এটা আমরা ওই পর্যন্ত নিয়ে শুনে থাকি, কিন্তু আমরা বাস্তবে পাই না। দেখেন আমাদের এখানে সবসময় প্রতি বছরই অন্তত মাসে 15 দিনে পশু হসপিটাল তিনি আমাদের কোনো লোকও আসে না। এই যে সামনে ঈদের সামনে হয়তো আসবে, আসে তারা ভিডিও টিডিও করে নিয়ে যাবে, এতটুকু। আমরা আসলে কোনো জায়গায় তিনি কোনো সাপোর্ট পাই না। যদি সরকারিভাবে আমরা যদি ওষুধপত্র যদি একটু অন্তকে ফ্রি পেতাম, তাহলেও হয়তো বা আমরা একটু উপকার হতো, কিন্তু সেটাও আমরা পাই না। সেটা পাই না, ওষুধপত্র বাদই দেন, যদি আমরা একটু সাজেশন পাইতাম, তার কাছ থেকে একটু সাজেশন পাইলে তাও আমরা হয়তো আমাদের উপকার হতো। তো সেই সাজেশনটুকুও আমরা পাই না। তা আমরা কিভাবে আসলে দেখেন আমার কাছে প্রায় 150 গরুর মতন, এতগুলা গরু আপনার এই 500 কেজি তিনি 1250 কেজি ওজনের একটা গরু আমরা লালন পালন করে থাকি। তাহলে আসলে পশু হসপিটাল তিনি অন্তত আমরা একটু সাজেশন পাওয়ার তো আশা করি, তো সেটাও আমরা পাই না। আমরা দীর্ঘদিন যাবৎ গরুর খামার পরিচালনা করে আসছি। আমরা সারা বাংলাদেশ থেকে গরু কিনি, লালন পালন করি এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি করি। কিন্তু লাস্ট 1-1.5 বছর থেকে গরু পালন করতে গিয়ে খাদ্যের যে দাম, ঘাস উৎপাদন করতে গিয়ে যে খরচ, ইলেকট্রিক বিল, লেবার খরচ, সব মিলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে পরিমাণে খরচ বেড়েছে, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের যে গরু আছে এগুলো তো বাজারে বিক্রি হবে না, এবং আগামীতে আমরা হয়তো বা 2-4-6 মাসের মধ্যে এই ব্যবসা আস্তে আস্তে বন্ধ করে দিয়ে অন্য কোনো কিছু করতে হবে। এবং আমাদের দেশের মানুষকে হচ্ছে আপনার গরুর দেশীয় যে মাংসটা সেটা খাবার কথা ভুলে যেতে হবে, ভুলে গিয়ে অন্য কোনো ব্যবস্থায় যেতে হবে। আর সর্বোপরি আমি বলতে চাই যে যদি বাংলাদেশ সরকার বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই মিলে যদি আমরা এই ডিপার্টমেন্ট বা এই সেকশনটা যদি নজরদারিতায় নিয়ে এসি, সবাই যদি আমরা এটা দেখভাল করি, সেক্ষেত্রে আল্লাহ যদি চায় তাহলে হয়তো বা আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি। গত বছরে আমাদের ফার্মে 150 উপরে গরু ছিল, এবছর এসে আমাদের গরু 3 ভাগের 1 ভাগ। তো গরু কমার কারণ সব কিছুর দাম বেশি, খাদ্য, লেবার, সব কিছুর দাম বেশির কারণে। আর তার মধ্যে বড় গরুর কোনো ক্রেতা নাই, বড় গরু কোনো কেনা বেচা হচ্ছে না। না হওয়ার কারণে মহাজন আস্তে আস্তে এই সেক্টরে গরু উঠানো কম করে দিছে, গরু সব সেল করে দিচ্ছে লস দিয়ে। আর লস দিয়ে কত সেল দিবে, এই কারণে আমাদের ফার্মের হচ্ছে গরু কমে গেছে, এবার আছে 50টার মতো। তো এভাবে যদি মালিকপক্ষ আমাদের ফার্মটা বন্ধ করে দেয়, আমরা এখানে অনেক স্টাফ আছি, এখানে কর্ম করে খাই, এখান থেকে আমাদের রুটি হয়। তো এভাবে বন্ধ করে দিলে আমরা পথে বসে যাব, আমাদের কর্মসংস্থান এখানে বন্ধ হয়ে যাবে। জি, সামনে এরকম কুরবানির ঈদ আছে, এই কারণে আমরা নাটোরের এই ডাল সড়কে শুনছি এখানে প্রাকৃতিক খাবার দিয়ে এরকম গরু লালন পালন করা হয়, ভালো গরু পাওয়া যায়। এই কারণে আমরা আসছি দেখতে, যদি পছন্দ হয় তাহলে নিব আমরা গরু, এই কারণে এখানে আজকে আসা। সকালবেলায় এসে আমরা মানে গরুর গোবর টোবর তুলে ফালা টালা দিয়ে গরু গা গোসল করা দেওয়ার পর গরুকে আমরা হলে শুকনো পল খাবার দিই। শুকনো পল খাওয়ানোর পর দানাদার খাদ্য মনে করেন যে পানির সাথে দানাদার খাদ্য দিয়ে দিই। পানি চিনি খাওয়ানো শেষ, তখন গরু আপন ইচ্ছা মনে যে সকাল মতো রেস্টে যাবি। রেস্টে দেওয়ার পর আমরা বিভিন্ন কাজে যাই, আবার সে ঘাসটা নিতে দিই। ঘাস টাস নিয়ে আসার পর আবার বিকাল 4টার থেকে মনে করেন যে আবার 4:30টার মধ্যে আমরা এই গরুটাকে আবার ওই সেম খাবারটা দিই। খাওয়ানোর পর খাওয়ানো হলে তখন আবার ঘাস দিই। ঘাস টাস দেওয়ার পর আমরা মনে যে গরু মানে দেখাশোনার পর ঠিকঠাক করে দিয়ে আস্তে ধীরে বাড়া চলে যায়।
হ্যাঁ, আমাদের এটি কুরবানির গরু এবং মানে কুরবানির জন্য মানে আর কি তৈরি করা হচ্ছে, বা বেশ কিছু গরু হয়তো হালকা কিছু বিক্রি হয়েছে, আর কিছু আছে, আশা করা যায় হয়তো বা হতেও পারে। এখানে গরু লালন পালন করতে হয় অতি যত্ন সহকারে, মানে অতি শ্রম দিতে হয় যাতে গরুগুলা কোনো ক্ষয়ক্ষতি না হয়। ক্ষয়ক্ষতি হলে অনেক টাকা নষ্ট হয়ে যায়, তাতে দেখা যাচ্ছে এমনও গরু আছে 10, 12, 15 লক্ষ টাকা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা অতি যত্ন সহকারে গরুগুলো লালন পালন করে থাকি। 1,23,00,000 আমাদের মজুদ রয়েছে, আর 1,02,00,000 আমাদের চাহিদা রয়েছে। আমাদের বাইরের কোনো কুরবানির পশুর দরকার নেই। ইতিমধ্যেই আমরা 3 দিন আগে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রেস ব্রিফিং করেছি, সেইখানে আপনাদের বিস্তারিত আমরা অবহিত করেছি। বর্ডার এরিয়াতে মিডিয়ারদেরকে আমরা সতর্ক করে দিয়েছি যাতে করে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের গবাদি পশু না আসতে পারে এই কুরবানির সময়, কারণ আমাদের চাষিরা অনেক কষ্ট করে, খামারিরা এই পশুগুলি সংরক্ষণ করেন, লালন পালন করেন, কাজেই তা ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি আমাদের পক্ষ থেকে। বরাবরের তুলনায় এবছরও ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলায় প্রায় 20,000 খামারি মোট গবাদি পশু লালন পালন করেছে। তার সংখ্যা 4,75,437টি। নাটোরের চাহিদা মিটিয়েও এই অতিরিক্ত গবাদি পশু আমাদের নাটোর জেলায় থাকবে 2,08,26টি। নাটোরের একটা ঐতিহ্য আছে যে নাটোরের খামারিরা সবসময়ই ছোট, মাঝারি এবং বড় রকমের গরু লালন পালন করে থাকে। এই মাঝারি এবং বড় গরু যে অতিরিক্ত রয়েছে, এগুলো ঢাকা, চিটাগাং সহ বাংলাদেশের সারা জায়গায় ব্যাপারীরা কিনে নিয়ে যায় এবং বিক্রি করে থাকে। আমি আশা করি যে নাটোরের খামারিরা এবারের ঈদুল আজহা উপলক্ষে কুরবানির বাজারে তারা ভালো এবং ন্যায্য মূল্য পাবে। খামারিরাকে আমরা নিয়মিত তাদেরকে ভ্যাকসিনেশন আমরা দিয়ে থাকি, ডিওয়ার্মিং প্রোগ্রাম সেখানে করে থাকি, এবং তারা কি ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য আমরা উৎসাহিত করি। বিশেষ করে আমরা বলি যে যদি আপনারা উন্নত জাতীয় ঘাস খাওয়ান তাহলে আপনাদের উৎপাদন খরচ অনেকটা কমে যাবে, এবং তারা কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করছে কিনা এই দিকেও আমরা নজরপাত রাখি। আল্লাহর রহমতে নাটোরে খুব নিরাপদ উপায়ে খামারিরা তাদের